স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে দাদাগিরি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা নিয়ে ভারতের অবস্থান বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি ঘিরে তিস্তার তীরে ঢল নেমেছে মানুষের। তারা বলছেন, ভারতের বৈষম্যমূলক আচরণের কারণেই তিস্তা বর্ষায় আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয়। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে মুখর উত্তরাঞ্চল। খণ্ড খণ্ড মিছিলের স্রোত মিশেছে নাব্য হারিয়ে তিস্তার বুকে জেগে ওঠা ধুধু বালুচরে। তিস্তা নদীর ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন অঞ্চলের মানুষ সমবেত হয়েছেন 11টি পয়েন্টে। এটা যাতে খনন কাজ শুরু করে দেয়, 2 পাশে যাতে অফিস আদালত কলকারখানা হয়, এই আশাবাদ নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। কোন সরকার আজ যাবত আজকে তিস্তা নদীর ভাঙন কেউ আজকে আমাদের পাশে দাঁড়ায় নাই। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, পানি বন্টন নিয়ে ভারতের বৈষম্যমূলক আচরণের কারণে তিস্তা বর্ষায় আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয়। এভাবে নিঃস্ব হয়েছে লাখো পরিবার। গোয়াল ভরা গরু এবং গোলা ভরা ধান ছিল, আমাদের অনেক বিঘা জমি ছিল, সব নদীর বুকে চলে গেছে। এই নদী সবসময় ভাঙে, আমরা একটা করে বাড়ি 7বার 8বার করে আমাদের এই এলাকার মানুষের বাড়ি ভাঙে যায়। আমরা এবার এর সঠিক বাস্তবায়ন চাই, এটা আমাদের দাবি, এটা উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি। তিস্তা নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে 2 দিনের এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাথে যোগ দেন বিএনপি নেতারা। জানান, তিস্তা নিয়ে ভারতের অবস্থান বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা চাই। আর একটা দাবি রয়েছে আমাদের, তিস্তাকে শাসন করা, ড্রেজিং করা, এখানে শিল্প কারখানা তৈরি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাও আমরা দাবি করি। অনতি বিলম্বে সেই প্রকল্প যাতে চালু করা হয়। দুপুরের পর তিস্তা রেল সেতু পয়েন্টে সমাবেশে যোগ দিয়ে তিস্তা ইস্যুতে ভারতের সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্তর্বর্তী সরকারকে পানির ন্যায্য হিস্সা নিয়ে ভারতের সাথে কথা বলতে আহ্বান জানান ফখরুল। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। বিএনপি মহাসচিব তার বক্তব্যে বলেন, নির্বাচন দিলে দেশের অস্থিতিশীল পরিস্থিতি আর থাকবে না। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন, নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না, শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে। 2 দিনের অবস্থান কর্মসূচিতে রয়েছে বিভিন্ন ধরনের খেলা, ভাওয়াইয়া, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। নির্বাচন যত দেরিতে হবে ততই সংকট ও ষড়যন্ত্র বাড়বে, আর জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে আহত সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। বলেন, বৈষম্যহীন দেশ গড়তে হলে সবার আগে জনগণের রাজনৈতিক ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তার মতে, মৌলিক অধিকার নিশ্চিত না করতে পারলে কোনো সংস্কারই গ্রহণ করবে না মানুষ। তাই দ্রুত নির্বাচন দিয়ে রাজনীতিকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। যত দেরি হবে নির্বাচনে, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোন সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট চায় ষড়যন্ত্রকারীরা, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নানান দাবি দাওয়া নিয়ে জেলায় জেলায় সভা সমাবেশ থেকে দলটির শীর্ষ নেতারা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক মৃত্যু হয়েছে আওয়ামী লীগের। বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় চলছে বিএনপির সভা সমাবেশ। টাঙ্গাইলের সমাবেশে নেতারা বলেন, প্রশাসনে এখনো ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকজন। আওয়ামী লীগের নেতারা যারা এখনো প্রশাসনের ভিতরে বসে আছে, তাদেরকে কেন তারা দমন করতে ব্যর্থ হচ্ছে, এই প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কক্সবাজারের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈর শাসক এক নায়ক শেখ মুজিবুর রহমান, আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন 2024 সালের 5ই আগস্ট। আর চাঁদপুরের সমাবেশেও নির্বাচন নিয়ে কথা বলেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। যারা এই ষড়যন্ত্র করে, আপনারা মনে রাখবেন, যখন এই বাংলাদেশ নির্বাচন হবে, ওই দলকে আপনারা কড়া গণতান্ত্রিক জবাব দেবেন। মাদারীপুরের সমাবেশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্র, আজকে একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় নির্বাচন, একজন বলছে নির্বাচন। আমরা বলছি জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন আমরা হতে দেব না। বগুড়ার সমাবেশে দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সরে যাওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। 6 মাস সময় আপনি অতিবাহিত করে ফেলছেন খালি এই দিক আর ওই দিক করে। এই জন্যই বলে আপনার দ্বারা আর তেমন কিছু সম্ভব হবে না। মানুষের ভোটের অধিকার যেটা ছিনতাই হয়েছিল, আল্লাহর রাস্তায় আপনি সেই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, নতুন দলে যোগ দিলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করবেন। ডিসি সম্মেলন থেকে বেরিয়ে এ সপ্তাহের শেষে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে সেই, এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সেই বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন দল গড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের অগ্রভাগে থাকা একদল শিক্ষার্থী। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করার নতুন ছাত্র সংগঠনটি লেজুর ভিত্তিক হবে না, স্বতন্ত্রভাবে কাজ করার কথা জানিয়েছেন নেতারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। শিগগির এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আজ এবং আগামীকাল এই সংগঠনের সদস্য সংগ্রহ ও জরিপ চলবে। ফ্যাসিবাদকালীন সকল শিক্ষা পরিসরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ডিসএম্পাওয়ারমেন্ট করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর রাখা হয়েছে, নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহালের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে। প্রায় 10 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রী হনুফা আক্তারের রিক্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগও তাদের বিরুদ্ধে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কুমিল্লা 11 আসনের সাবেক এমপি ও রেলমন্ত্রী মুজিবুল হক তার ক্ষমতার অপব্যবহার করে প্রায় 7 কোটি 39 লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেন। এছাড়াও তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা মুজিবুল হকের ক্ষমতা
অপব্যবহার করে প্রায় 3,28,00,000 টাকার সম্পদ অর্জন করেন। এমন অভিযোগের অনুসন্ধান শেষে 2টি মামলা করে দুদক। কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় অনুসন্ধান শেষেই মামলা করা হয়েছে। সংসদ সদস্য এবং রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে 3,28,00,000 টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। জনাব হনুপা আক্তার রিক্তা এবং তার স্বামী জনাব মোহাম্মদ মুজিবুল হক, সাবেক সংসদ সদস্য কুমিল্লা 11-র বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নকল ও অনিরাপদ ভোজ্য তেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে 7 দিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুড গ্রেডবিহীন ড্রামের ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করে সংগঠনটি। এ সময় রমজানকে সামনে রেখে সিন্ডিকেটের ষড়যন্ত্র থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা। বলেন, প্যাকেটজাত তেল সুরক্ষিত থাকে, অথচ তেলের বাজার সিন্ডিকেটের দখলে থাকায় তা পাওয়া যাচ্ছে না। দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত গুলশান সার্কেল 2 শাখার উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। এ সময় তিনি বলেন, টেকসই ব্যাংকিং ও আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানান্তরিত গুলশান সার্কেল 2 শাখা গুলশান এভিনিউর 109 নম্বর রোডের সিম্পল ট্রি জিএসআর এর দ্বিতীয় তলায় পুরোদমে সেবা চালু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় দফায় 112 অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় রবিবার পাঞ্জাব প্রদেশের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, অবৈধভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে এসব অভিবাসীকে। গত 10 দিনের মধ্যে তৃতীয় দফার ফেরত পাঠানোর ঘটনা এটি। এই 112 জন অবৈধ ভারতীয়র মধ্যে সবচেয়ে বেশি দেশটির হরিয়ানা রাজ্যের। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।